সাপের ভয়ঙ্কর কাহিনী আরো একবার মোহন আর্যের মার্ডার কেসকে একটা নতুন মোড় দিয়েছে। চমকে যাওয়ার মতো কথা এটাই যে এবার বিখ্যাত অ্যাডভোকেট কেডি পাঠকও এই প্রকোপ থেকে বাঁচতে পারলেন না। ওনার সহায়ক বরুণের উপরও প্রাণঘাতী হামলা হয় যখন উনি দ্বীপের কাছাকাছি গেছিলেন। বরুণ এই মুহূর্তে হাসপাতালে জীবন ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাছাড়াও রাজন খান্ডানির সহায়কেরও অদ্ভুতভাবে মৃত্যু ঘটেছে, যার সাক্ষী কেডি পাঠক নিজে। পরস্পর একের পর এক মৃত্যু এই মামলাটাকে আরো বেশি অভেদ্য এবং জটিল করে তুলছে। দেখুন, সাধারণ মানুষকে রক্ষা করা আমাদের কাজ, কিন্তু আমরাও তো মানুষ, আমাদেরও বউ বাচ্চা আছে। ডিপার্টমেন্ট হাজার বললেও আমরা ওই দ্বীপে নিজেদের জীবনের ঝুঁকি নিতে পারবো না। সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই পদ থেকে ইস্তফা দেব। মিস্টার পাঠক, আগে হি ইজ ক্রিটিক্যাল, কিন্তু আমরা পুরো চেষ্টা করছি। থ্যাংক ইউ ডক্টর। কেটি, আমি তোমাকে বলেছিলাম না ওখানে বিপদ আছে, বরুণকে ওখানে পাঠিও না। But you never listen to me. বিলি, ডোন্ট ওয়ারি, বরুণ একজন ফাইটার, ভালো হয়ে যাবে। কেডি স্যার, ওই দ্বীপে ভূত আছে, ভূত। মা, নিজেকে শক্ত করো। তুই তো আমার খুব সাহসী মেয়ে। মনে আছে ছোটবেলায় আমি যখন তোকে গল্প শোনাতাম, তুই তো তার শেষটা আগেই বলে দিতিস। এখন তোর বাবার গল্পের শেষটা তুই আগে বলবি না মা, আগে বলবি না মা। তোমার কিচ্ছু হবে না বাবা, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আর আমাদের সাথে কেডি স্যারও তো আছেন। তুমি দেখো, আমরা একদিন নিশ্চয়ই জিতবো। আমি শিগগিরই তোমাকে বাড়ি নিয়ে যাব বাবা। আমাকে যেতে দাও সাহেব, আমাকে যেতে দাও সাহেব। আমি সত্যি বলছি সাহেব, আমি বড় সাহেবকে মারিনি সাহেব। আমি তো ওনাকে চিনিও না সাহেব, আমাকে যেতে দিন সাহেব। সোজা দাঁড়িয়ে থাকো, সোজা দাঁড়িয়ে থাকো তুমি। এই নাটকটা বন্ধ করো। তোমার এই কান্নাকাটি পায়ে পড়াতে এটা প্রমাণিত হচ্ছে না যে তুমি নির্দোষ। তুমি যেটা করেছো তার সাজা তুমি পাবেই। দেখো, তোমার বাঁচার একটাই রাস্তা রয়েছে। কি? সত্যি সত্যি যা আছে তাই আমাকে বলে দাও। ভেবে চিন্তে বলো যে কখনো তুমি ওই দ্বীপে বা সেই দ্বীপের আশেপাশে কোনো প্রকারের কখনো টান অনুভব করেছো? না সাহেব, কিচ্ছু না। প্রথম তো যখন আমি ওই দ্বীপের দিকে যেতাম না সাহেব, আমার খুব ভয় লাগতো সাহেব, কিন্তু আমার কোনো ক্ষতি করেনি সাহেব। হয়তো ও সব জানে সাহেব যে আমি তো গ্রামের গরিব ছেলে, আমি তো শুধু রোজগারের জন্য ওখানে যেতাম সাহেব। আর এই যে তোমার বস রয়েছেন, যে সবসময় লুকিয়ে থাকে, অন্ধকারে থাকে, ও কখনো না কখনো তোমাকে তো বলেছে নিশ্চয়ই, শিখিয়েছে নিশ্চয়ই এই বেঁচে থাকার উপায়টা, কোনো রাস্তা শিখিয়েছে কিছু? না সাহেব, আমি তো কখনো ওনাকে দেখিনি সাহেব, আর না কখনো আমাকে কিছু বলেছে সাহেব। আমি সত্যি বলছি সাহেব, আমি এই মায়ের দিব্যিকে বলছি, আমাকে বাঁচান সাহেব, সাহেব আমাকে বাঁচান। তোমার তো হয়ে গেল বন্ধু, তুমি তো শেষ। কেটি, ভাবতে তো আমিও পারছি না, কিন্তু যেভাবে সবকিছু চলছে তাতে আমার পুরো বিশ্বাস আছে, সে তুমি মানো আর না মানো
ভূত পেত এক্সিস্ট করে? ভাবছি কিন্তু বুঝতে পারছি না যে এরকমটা কি করলো ওই চোরেরা, যে পরিষ্কার বেঁচে গেল। যখনই ও দ্বীপে যেত একটা আঁচড় পর্যন্ত ওদের লাগতো না কখনো, কিন্তু যদি অন্য কেউ যায় তাদের বাঁচাটা অসম্ভব। কি ব্যাপার এটা? যখন ওই মোহন চপারে করে গিয়েছিল, বরুণ মোটর বোটে গিয়েছিল, প্রতাপও তো কি হইলো? হয়নি বিলি, এখনো হবে। এই কেসের কারণে বরুণের এরকম অবস্থা হয়েছে। আমার যে কোনো উপায়ে রহস্যটাকে বার করতে হবে। আর আমি কথা দিচ্ছি, যেই ব্যক্তির কারণে বরুণ আজকে এই পরিস্থিতিতে, সে আমার হাত থেকে বাঁচতে পারবে না। দাবে, আমার কাছে খুব বেশি সময় নেই, আমার একটা কাজ করে দিবি? থ্যাঙ্কস। মন দিয়ে শোন। ইওর অনার, আজকে আদালতে আমি এই কেসটার বিষয়ে এমন একটা জিনিস বলতে চলেছি যেটা এই কেসের দিকটাকে একেবারে বদলে ফেলবে। সর্বপ্রথম ইওর অনার, যেই হেলিকপ্টারে আর্যবাবুর মৃত্যু হয়েছিল সেটার মধ্যে কোনো রকম টেকনিক্যাল সমস্যা ছিল না, আর দুষ্কৃতীরাও তার উপর হামলা চালায়নি। এটা তুমি কি বলছো কেডি? মানে তোমার হিসেবে ওই ঠিকই বলছে ও, একদমই ঠিক বলছে। তার মানে ও এসে গেছে সোজা রাস্তায়, বুঝতে পেরেছে তন্ত্র মন্ত্রের শক্তিকে, শিখে গেছে ওই খুনি দানবের শয়তানের রাস্তা আর তার পথকে। পাঠকবাবু, হ্যাঁ, ওই যে আপনার যে ওই একটা ইচ্ছে ছিল না সত্যের লক্ষ্যে পৌঁছানোর, আমার খুব আনন্দ হচ্ছে জানাতে যে আপনার সেই ইচ্ছে পূরণ হয়েছে। জয়সওয়াল বাবু, সত্য পর্যন্ত পৌঁছানোর এই ইচ্ছেটা আমার সব সময় পূরণ হয়, আর আপনার জেতার এই ইচ্ছেটা সম্ভবত এইবারেও পূরণ হবে না। স্বামীজি, এখনো সময় রয়েছে, কিন্তু সত্যিটা বলে ফেলুন, না হলে খুবই তাড়াতাড়ি আপনি অন্ধকারে বসে হয়তো তারা গুনবেন। স্বয়ম্ভু মূর্খ, তুই আমার শক্তিকে, আমার সাধনাকে অপমান করিস। এবার আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি তোকে এইখানেই ভস্ম করে দেব, ছাই করে দেব। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার, এই মিথ্যে জাদুকরকে এই খেলাটার নমুনা দেখানোর দরকার ছিল এখানে। বাস্তবে এইটা কোনো রকম জাদু নয়, শুধুমাত্র হাতের খেল। আর এই ধোঁয়া, বিভূতি, বাকি ইত্যাদি ইত্যাদি, এটা শুধুমাত্র চোখে ধুলো দেওয়া ইওর অনার। এখানে কিছু যন্ত্রের ব্যবহার হয়ে থাকে, অনেকটা এই ধরনের যন্ত্র ইওর অনার, যেখান থেকে ধোঁয়া বেরোয়। ইওর অনার, আমি এখন আদালতে, যদি আপনার অনুমতি হয় তো তাহলে আরো একটা জাদু দেখাতে চাইব। অনুমতি দিলাম। ইওর অনার, এটা ওই দ্বীপেরই একটা নমুনা মাত্র।
মেনে নিচ্ছি যে এটা একটা আসল জাহাজ। এখান থেকে এটা বেরোচ্ছে, জাহাজের কিচ্ছু হলো না। এখান দিয়ে যখন যাচ্ছে, জাহাজের কিচ্ছু হলো না। ইওর অনার, দ্বীপের এই জায়গাটা দিয়ে যখন জাহাজটা বেরোয়, তখন এই জায়গাতে দ্বীপে জাহাজটা আটকে যায়। এখন ইওর অনার, এটা মেনে নিচ্ছি যে এই জাহাজটা বা ওই চপারটা যেটা করে আর্যবাবু সেখানে গিয়েছিলেন, আর এটা যখনই দ্বীপের ওখান দিয়ে যায় আর দ্বীপের ওপরের দিকে পৌঁছয়, তো ঠিক এইভাবেও দ্বীপটার দিকে আকৃষ্ট হয়ে যায়। এটা কেডি আবার কি করলো? তো প্রশ্ন এখন এটা উঠছে যে এই লোহা দিয়ে তৈরি জিনিসপত্র দ্বীপের দিকে কিভাবে আকৃষ্ট হচ্ছে। এক মিনিট। হ্যাঁ কি পাঠক বাবু, জাদু জাদু ম্যাজিক ম্যাজিক এসব কিচ্ছু না। ইওর অনার, ম্যাগনেট ম্যাগনেট, এটা চুম্বক। প্রথমবার আপনি এ জীবনে বুদ্ধির কথা বললেন। আসুন না, আসুন না এই ময়দানে। ইওর অনার, জয়সওয়াল বাবু একদমই ঠিক বলেছেন। চুম্বকেরই কাজ এটা। এই কেসটা শুরু থেকে একটা বিষয় আমাকে জ্বালিয়ে আসছে, যে অন্তত কেন তাতিয়া তাওড়েকে ওই দ্বীপটা কোনো রকম ক্ষতি করেনি। তারপর আমি ভেবে দেখলাম যে তাতিয়া তাওড়ে কখনোই লোহা দিয়ে তৈরি নৌকা করে ওই দ্বীপের কাছাকাছি যায়নি। ও সাঁতার কেটে ওই দ্বীপ পর্যন্ত পৌঁছত। ইওর এই মার্ডার মিস্ট্রিটার সব থেকে বড় ভিলেন হলো ওই দ্বীপের ওই অংশের চুম্বক। আরে এটা কেডি আবার কি করলো? ইওনার, এই স্যাটেলাইটের ইতিহাস আমাদের বলছে যে ওই দ্বীপে যেই পাথরগুলো রয়েছে সেগুলোর উপাদানের মধ্যেই এই রহস্যটা লুকিয়ে রয়েছে ইওনার। আর এই রহস্যটা হলো ফেরাস অক্সাইড। ফেরাস অক্সাইড যা দিয়ে লোহা ধাতু তৈরি করা হয়, আর লোহা ধাতু দিয়ে তৈরি হয় ইওনার চুম্বক। ইওনার, লোহার আরেকটা রূপ হলো চুম্বক, যেরকমটা আমরা সবাই জেনে এসেছি। যখন লোহার আণবিক সংগঠন পুনর্নির্মাণ হয়ে যায়, তখনও চুম্বক হয়ে যায়। এরকমটাই ওই দ্বীপে পড়ে থাকা পাথরগুলোর সঙ্গে হয়েছে। ওই পাথরগুলোতে চুম্বকের মাত্রা এতটাই অত্যাধিক যে পাশ দিয়ে চলে যাওয়া লোহার যে কোনো জিনিসকেই ও নিজের দিকে টেনে নেয়, যেটা উড়োজাহাজ হোক বা জলের। আর ইওর অনার, এটা স্পষ্ট যে এরকমটাই ওই চপারের সঙ্গে হয়েছিল, ওই হেলিকপ্টারটার সঙ্গে হয়েছিল যেটার ওপর আর্যবাবু উঠেছিলেন। যখনই ওনার হেলিকপ্টারটা এই পাথরগুলোর পাশ দিয়ে যাচ্ছিল, পাথরের চুম্বক শক্তি ওনার হেলিকপ্টারকে তাদের দিকে টেনে নেয়, যেটার কারণে ওনার হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। রিওনার, ওই দ্বীপের পাথরগুলোতে চুম্বক থাকার কারণে সবথেকে বেশি লাভ স্বামী রাজনাথ বাবুর হয়েছে। উনি এই বিজ্ঞানকে আধ্যাত্মিকতার রূপ দিয়ে সাদাসিধা মানুষজনকে বোকা বানিয়ে নিজের ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন। অলৌকিক শক্তির মতো বিচারধারার উপর প্রসিকিউশনের চিন্তাভাবনা খুবই দুঃখজনক। আর মিস্টার থাডানি, আপনার মতো দায়িত্বশীল নাগরিকের এটা মানায় না যে এমন অসৎ সাধুকে উৎসাহ দেওয়া। যে ক্ষেত্রে কেডির তর্ক আর ভাবনাকে আমি প্রশংসা করছি। এই ব্যাপারে আমি তোমাকে অভিনন্দন করতে চাই কেডি। ধন্যবাদ ইওর অনার। কেডি স্যার, কিন্তু এই কেসটা এখনো শেষ হয়নি। এইমাত্র আমি যেই বিষয়গুলো জানতে পারলাম সেটা অনুযায়ী আমি এটা বলতে চাইব যে মোহন আর্যবাবুর দুর্ঘটনায় মৃত্যু হয়নি, ওনাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ। কি? আমার এই কথাটাকে প্রমাণ করার জন্য আমি একজন বিমান বিশেষজ্ঞ মিস্টার বক্সিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, মিস্টার বক্সি একজন বায়ু বিভাগের ইঞ্জিনিয়ার।
আর বিমান যাতায়াতের ওই নিয়ন্ত্রণ রুমে অফিসার হিসেবে অনেক বছর ধরে ইনি কাজ করছেন। কত বছর হলো আপনি কাজ করছেন মিস্টার বক্সি? আগে গত 10 বছর ধরে। দয়া করে বলুন যে আপনার কি মনে হয় এই চার্টের মানেটা ঠিক কি? কি মানে হয় এটার, সেটা আদালতকে একটু বোঝান। এটাকে অ্যারোনটিক্যাল চার্ট বলা হয়। এটা প্রত্যেক পাইলটের জন্য একটা রুট ম্যাপ। রুট ম্যাপ মানে হচ্ছে চপার চালানোর ম্যাপ। চপার ওড়ানোর আগে প্রত্যেক পাইলটকে এটা দেওয়া হয়। এই ধরনের রুট ম্যাপ আমরা চপার চালানোর জন্য গত 5 বছর ধরে ব্যবহার করে আসছি। এতে ওই অ্যাক্সিডেন্টাল জোন থেকে দূরত্ব বজায় রেখে ঘুরপথে যাওয়ার রাস্তা ব্যবহার করার ইনস্ট্রাকশন দেওয়া থাকে। মিস্টার বক্সি, এই দুটো চার্ট দেখে আদালতকে একটু বলুন যে এই দুটোর মধ্যে কি পার্থক্য, কি সাদৃশ্য? এই দুটোতে অনেক পার্থক্য আছে। এটা হলো আসল আর এটা নকল। এটার মানে কি দাঁড়ালো? এর মানে হলো মোহনের চপারের রুট ম্যাপ বদলানো হয়েছিল। এছাড়াও ওই পাইলট বিদেশি ছিল, ওর জন্য ওই জায়গাটা নতুন আর অন্ধকারও অনেক হয়ে গিয়েছিল। এই অবস্থায় পাইলট কি করবে? খুব সাধারণভাবেই রুটে যা দেওয়া হয় সেই ম্যাপ অনুযায়ী চপার চালাবে। ইয়নার, সব মিলিয়ে মোহনার্য বাবুর বিদেশি পাইলট বদল করা রুট ম্যাপে যে রুটটা ছিল সেটার ব্যবহার করলো, নাকি অন্য কোনো রুটে গেল? সোজাসুজি সেটার ওপর দিয়ে গিয়েছিল এবং তারপর কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। কিন্তু কেডি, ওই সন্দেহভাজন ব্যক্তি কে যে রুট ম্যাপ বদলেছে? আমি বলবো ইওর অনার, যদি অবশ্য পাঠকবাবু আপনার আপত্তি না থাকে তো। উত্তর রয়েছে এটার আপনার কাছে, বলুন না। ইওর অনার, আমি থাডানি বাবুর কোম্পানিতে কর্মরত রাঘব বাবুকে এখানে ডাকতে চাই। অনুমতি দিলাম। রাঘববাবু, মোহনার্যবাবুর যে চপারের দরকার এটা তো আমরা সবাই জানি, কিন্তু আপনার যে বস থাডানি বাবু উনি কিন্তু বলছেন যে আপনি নাকি ফোন করে ওনাকে বলেছিলেন যে মোহন আর্যবাবুর চপারের দরকার ছিল। আগে না, এটা মিথ্যে কথা। আমি এ ধরনের কোনো ফোন করিনি। কি আজে বাজে কথা বলছো? তুমিই তো আমাকে ফোন করেছিলে যে মোহনের একটা চপারের দরকার আছে, আর তার সাথে এটাও তোমাকে বলেছিলাম ওর থেকে কোনো পেমেন্ট নেওয়া হবে না, কারণ আমি জজ সাহেব মোহনের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চেয়েছিলাম। শান্ত হয়ে যান থাডানি বাবু, নিজের আবেগের ওপর একটু কন্ট্রোল রাখুন। খারাপ হয়ে যাওয়ায় হেলিকপ্টারের ওপর তো কন্ট্রোল রাখতেই পারেননি। হ্যাঁ রাঘববাবু, একটা কথা বলুন যে এই কোম্পানিতে আপনি কি কাজ করেন, আপনার কি দায়িত্ব থাকে? আগে আমি এই কোম্পানিতে একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে আছি। একটু ভাবুন উকিল বাবু, যেটা আমার কাজ নয় সেটা আমি কেন করব? আর আমি তো আগেই জানতাম যে মোহন আর্য আর আমার বসের রাজন থাডানির সঙ্গে শত্রুতা আছে। কারেক্ট ইওর অনার। আই মিন, সত্যি তো আপনার সামনেই ইওর অনার, এ লোকটা মিথ্যে কথা বলছে না। না জজ সাহেব, এই সমস্ত মিথ্যে। ও আমাকে ফোন করেছিল, আমি এটা হলফ করে বলতে পারি। হলফ করে তো আমিও বলছি, আর আমার কাছে তো মোবাইল টেলিফোন কোম্পানির রেকর্ডও আছে। না, ওই কল মোবাইল থেকে নয়, পিসিওর থেকে করা হয়েছিল। আপনি বললেন আর আমি মেনে নিলাম। থাডানি বাবু, একটা মিথ্যেকে ঢাকার জন্য আপনি দুটো মিথ্যে বলছেন, 2 নম্বরের জন্য আবার 3টে। কিন্তু আপনিও জানেন যে মোহন আর্যের মৃত্যুর পিছনে আপনারই হাত আছে। যখনই আপনি জেনেছেন যে মোহন আর্যের একটা হেলিকপ্টারের দরকার, তখনই আপনি বন্ধুত্বের বার্তা দিয়ে একটা মেনটেনেন্স না হওয়া হেলিকপ্টার পাঠিয়ে দেন, আর তার সাথে রুট ম্যাপও বদল করে দেন, যাতে বেচারা পাইলট সেই পাথরের ওপর দিয়েই হেলিকপ্টার নিয়ে যান, আর যাতে মোহন আর্যবাবু মৃত্যুর টানে নিচে নেমে যান ওই চুম্বকটা ওখানে থাকার কারণে। আর হ্যাঁ, তারপর আপনি জানতে পারেন যে যদি তদন্ত হয় তাহলে আপনি ধরা পড়ে যাবেন যে মেনটেনেন্স করা হয়নি, তাই আপনি আপনার কর্মচারী অজয়কেও সরিয়ে দিলেন। একটা মিথ্যে ঢাকার জন্য আরেকটা মিথ্যে, একটা খুনের অপরাধ ঢাকার জন্য আরও একটা খুন। এই সমস্ত মিথ্যে, আমি এমন কিচ্ছু করিনি, আমি নির্দোষ। নির্দোষ আপনি 10 বছর আগেও ছিলেন না। আপনি আপনার স্ত্রীকে হত্যা করেছিলেন, তখনও আপনি খুনি ছিলেন, আর আজও আপনি খুনি। না, এটা মিথ্যে কথা। আমার বাবা কিচ্ছু করেননি, ওনাকে ছেড়ে দিন প্লিজ। ইয়নার, 10 বছর আগে যে ঘটনাটার কথা প্রসিকিউটর মহোদয় বলছেন, মিসেস থানানির মৃত্যু, এটা ওনার মৃত্যুর মেডিকেল রিপোর্ট, ইয়নার।
যাতে এটা প্রমাণিত হচ্ছে যে মিসেস থারানির স্কিজোফ্রেনিয়া নামে এক ধরনের মানসিক রোগ ছিল, যে কারণে উনি আত্মহত্যা করেন। একটা সার্ভে অনুযায়ী এটা জানতে পারা যাচ্ছে ইওর অনার যে স্কিজোফ্রেনিয়া আক্রান্ত মানুষজন হামেশাই আত্মহত্যা করে থাকেন। আমি আদালতের কাছে অনুরোধ করব যে প্রসিকিউটর মহোদয়কে এটা বলা হোক যে বিনা সাক্ষীতে আমার মক্কেলের ওপর যেন অভিযোগ না করেন। অপরাধীকে অপরাধী বলবো না তো কি বলবো? জজওয়ালবাবু, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই ভর্তি আদালতে যদি বলি যে আপনার বাবা চোর, তাহলে আপনি কি বলবেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এবার আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন পাঠক বাবু। চিৎকার করবেন না, চিৎকার করলে গলার নলি কেটে যেতে পারে। এই বিষয়টাই আপনাকে বোঝাতে চাইছিলাম একটু, যে বারবার কোনো সন্তানের বাবাকে যদি খুনি 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 বলা হয় তাহলে সন্তানের কষ্ট তো হবেই। অর্ডার অর্ডার। প্রসিকিউশনকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে বিনা প্রমাণে কাউকে অপরাধী বলা বন্ধ করুক। রিয়নার এই কেসটা যখন চলছিল তখন সবাই ওই দ্বীপের রহস্যটা জানতেই ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু কেউ এটা জানার কোনো রকম চেষ্টা করলো না যে দুষ্কৃতকারীদের সর্দারটাকে। আমি আদালতকে বলতে চাইব রিয়নার যে ওই ব্যক্তিটা ঠিক কে, আর এটাও বলবো যে ওই ব্যক্তি আজ এই সময় এই আদালতে উপস্থিত রয়েছেন। সুকুমারন বাবু, ওনাকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। খুবই বিচিত্র ব্যাপার এটা সুকুমারন বাবু। আপনার যে হোটেল আছে, শুনেছি যে ওটা নাকি একদম চলেই না। ওই ব্যবসা থেকে আপনার নাকি কোনো রকম লাভ হয় না, খালি পড়ে থাকে আপনার ওই হোটেলটা। সেটা হতেও আপনি সব সময় অনেক অনেক কারি টাকা ইনভেস্ট করেন আপনি ওই হোটেলে, সেটাকে আরো ঝাঁ চকচকে করে তোলার জন্য। এরকমটা কেন? কোথাও এরকমটা নয় তো যে আপনার ওই হোটেল দুষ্কৃতীদের আড্ডা, আর সেখান থেকেই আপনি ওই সমুদ্রের দিকে নজর রাখেন? ইওর অনার, ইন্সপেক্টর দবে সুকুমারন বাবুর হোটেলের রুমে রেড করেছিলেন, তল্লাশি করেন, আর কিছু দুর্মূল্য বস্তু সেখান থেকে বাজেয়াপ্ত করেছেন, যেরকম একটা দূরবীন রয়েছে যেটার ব্যবহার করা হয়ে থাকে রাতে জিনিসপত্র দেখতে। ইওর অনার, ইন্সপেক্টর দবে আমাকে সেই ছবিগুলো পাঠিয়েছেন ইমেলের সাহায্যে আমার ফোনে। আমার ফোনটা অন করার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, আমার আশঙ্কা রয়েছে, সন্দেহ রয়েছে যে যা কিছু হয়েছে সেগুলোর পেছনে সুকুমারন বাবুরই হাত রয়েছে। সবার প্রথমে ইনি থারানি বাবু আর আর্য বাবুর বিষয়ে সবকিছু খবরাখবর নেন, আর তারপর রাঘব সেজে ইনি থারানি বাবুকে ফোন করেন আর ওই হেলিকপ্টারের ব্যাপারে খোঁজ খবর নেন। আর তারপর ইনি যখন আর্যবাবু ওই উড়ানে উঠতে চলেছিলেন তখন ইনি গিয়ে ওই উড়ানের নকশাটা বদলে দেন, যে কারণে ওই চপারটা ওখানে আটকে যায় আর দুর্ঘটনার কবলে পড়ে। সাইলেন্স ইন দ্য কোর্ট। শুধুমাত্র এইটুকুই নয় ইওর অনার, থানানি সাহেবের ওপর এই অভিযোগটা আনার জন্য ইনি ওনার কর্মচারী অজয়কে ফাঁসালেন। অজয়ের সাহায্যে ইনি হেলিকপ্টারের মেইনটেনেন্স রেকর্ডটা বদলে দিলেন, যাতে সন্দেহটা থানানি সাহেবের দিকে যায়। আর যখন ইনি ইঙ্গিত পেলেন যে হতে পারে অজয় সত্যিটা বলে দেয়, তখন ইনি অজয়কেও মেরে ফেললেন। কি? আমি মানছি যে আমি স্মাগলিং চক্র চালাই, কিন্তু
মোহন আর্য আর অজয়কে আমি খুন করিনি। আমি তো একদম জানতামই না যে মোহন স্যার চপারে যাওয়ার কথা বলবেন। আমি তো ওনার জন্য একটা মোটর বোটের বন্দোবস্ত করেছিলাম, আর আমি ওই বোট চালককে বিশেষভাবে বলেও দিয়েছিলাম যে দ্বীপের সামনে দিয়ে যেন একদম না যায়। সুকুমারন, আমার খুব তাড়াতাড়ি একটা চপার দরকার। দেখো, কাল সকালে আমাকে ওই আইল্যান্ডে পৌঁছতে হবে। কিন্তু আপনার তো আজকেই যাওয়ার কথা ছিল। আমি আপনার জন্য মোটর বোটেরও বন্দোবস্ত করেছি। কি করব সুকুমারন, পদ্মার শরীরটা আসলে ঠিক নেই, আর ও জলপথে যেতে পারবে না, কারণ ওর বোটে গেলে কিছু সমস্যা হয়। তাই আমার মনে হয় চপারে গেলে ও সুস্থ আর নিরাপদ থাকবে। কিন্তু স্যার, কালকেই এত তাড়াতাড়ি হয়তো আমি চপারের বন্দোবস্ত করতে পারবো না। স্যার, আপনি মোটর বোটেই যাচ্ছেন না কেন? ওহো মিস্টার সুকুমারন, আমাকে ফালতু পরামর্শ দিয়ে আমার সময় নষ্ট করো না। আমি যেটা বলছি সেটাই করো। যেভাবেই হোক আমার কাল সকালে চপার চাই। আরে আমি একটা পাইলটও জোগাড় করেছি এর জন্য। ওকে স্যার। পাইলটকে তাড়াতাড়ি ইঞ্জিন অন করতে বলো। সরি স্যার, কিন্তু ভালো এটাই হবে যে যদি আপনার যাত্রা কাল পর্যন্ত স্থগিত রাখেন। অন্ধকারও হয়ে আসছে, আর আপনি তো জানেন যে ওই দ্বীপটা অভিশপ্ত। আর আপনি এসব ফালতু কথা সুকুমারন, এই সমস্ত গল্প আর মিথ্যে কথায় আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না। যদি আমি মোহন আর্যকে মারতেই চাইতাম, তাহলে আমি ওনাকে যাবার জন্য আটকাতামই বা কেন? রাইট ইয়োর অনার, সুকুমারন বাবুর বলা সমস্ত কথা খতিয়ে দেখা দরকার, কারণ উনি মোহন আর্য বাবুকে খুন করেছেন এটা আমার মনে হয় না। অর্ডার অর্ডার। এই আদালত 2 ঘন্টা পরে আবার শুরু হবে। হ্যাঁ তবে বল। হ্যাঁ কেডি, ওই মোটর বোট চালকের সাথে আমার কথা হয়েছে। ও এটা বললো যে মিস্টার সুকুমারন ওই দিন বলেছিলেন ওকে বোটটাকে দ্বীপের সামনে নিয়ে না যেতে। আচ্ছা, আর কিছু জানতে পারলি? হ্যাঁ, আরও একটা কথা, রাজন আদালতে ঠিকই বলেছিল। ওর ফোনে একটা পিসিও থেকে কল এসেছিল। লক্ষ্য এখন অনেকটা দূর যাবে। বরুণ সুস্থ থাকলে হয়তো। চিন্তা করো না কেটি, দাবে তোমার সঙ্গে আছে। থ্যাঙ্কস ইয়ার, থ্যাংক ইউ। তো রাঘব বাবু, ফোন কলটা আপনি করেননি থারানি বাবুকে? স্যার, আমি কতবার বলবো যে আমি এ ধরনের কোনো কল করিনি, আর আপনি আমার ফোন রেকর্ড চেকও করেছেন। যদি আপনি ফোন কলটা না করে থাকেন তাহলে প্রশ্ন উঠছে যে ফোনটা করলো কে? আগে থারানি বাবুকে জিজ্ঞেস করছি। থারানি বাবু, কত বছর হলো রাঘব বাবু আপনার সঙ্গে কাজ করছেন, আর কিভাবে দেখা হলো আপনার ওনার সঙ্গে, বলুন না। রাঘব আমার কাছে এই 6 মাস ধরে কাজ করছে। একে আমি স্বামী রাজনাথের সুপারিশে রেখেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, স্বামী রাজনাথ বাবুর কথা মতো বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে আপনার স্বামীজির সঙ্গে। এই ছবিটা আছে দেখুন। আগে হ্যাঁ, আমি গুরুজির ভক্ত। আচ্ছা, আর এই কথাটা আমার বস রাজেন থান্ডানিও জানতেন। অবজেকশন ইয়োর অনার, টাইম ওয়েস্ট হচ্ছে। হঠাৎ করে স্বামী রাজনাথকে এখানে টেনে আনার কি দরকার? না না, এখানে তো ডিসকাশন চলছিল যে ওই হেলিকপ্টারে ওই নকল রুট ম্যাপটা এলো কোথা থেকে। তো ভালো হয় যদি সোজাসুজি আপনি দেখুন, এটা আদালত, এখানে ডিসকাশন চলছে না। এখানে প্রশ্ন উঠছে এটা, যেটা আমরা খুঁজছি, যে মোহন আর্য বাবুকে হত্যা কে করেছে। তাছাড়া কেন ওকালতি করেন আপনি? আমার বাবার জমি রয়েছে রাজস্থানে। যদি আপনি ওই জমিতে চাষ করে কিছু ফলাতে চান তো এবার এখানে আসুন, এখানে আসুন একটু দেখুন। এই ছবিটা দেখছেন আপনি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে এই যে ব্যক্তি রয়েছেন, এখানে বসে রয়েছেন স্বামী রাজনাথ, এই রাঘব বাবু। হ্যাঁ, এই পিছনে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন তাকে চিনতে পারছেন আপনি? একটু দেখুন তো। আপনি চেনেন? আমি তো চিনি, আপনি চেনেননি? কে? আমি এটা বোধহয় মোহন আর্য বাবু। নিশ্চিতভাবে মোহন আর্য বাবুই ইনি। ইওর অনার, আমি চাইবো যে আপনিও খুব মন দিয়ে এই ছবিটাকে একবার দেখুন। মোহন আর্য বাবুই রয়েছেন এই ছবিতে। এটা কি
খুব কম মানুষজনই জানেন যে মোহনার্য বাবুও স্বামী রাজনাথের ভক্ত। তিনিও অলৌকিক শক্তিতে বিশ্বাস রাখতেন। এক মিনিট, ইওর অনার। ইওর অনার, এটা মোহনার্য বাবুর ব্যাংকের তালিকা, যার থেকে এটা স্পষ্ট হচ্ছে যে অনেকগুলো টাকা ওনার অ্যাকাউন্ট থেকে স্বামী রাজনাথ বাবুর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল ওনাদের দুজনের মধ্যে, কিন্তু এই সম্পর্কটা বেশি দিন ধরে টিকল না। স্বামী রাজনাথ ওনাকে তাড়িয়ে দিয়ে রাজন থাডানি বাবুকে নিজের ভক্ত হিসেবে মানলেন, কেননা উনি জানতেন যে মোহন আর্যবাবুর কাছে এরকম বেশ কিছু রহস্য রয়েছে যেগুলো উনি খুলে দিতে পারেন। আর সম্ভবত এই কারণেই স্বামী রাজনাথ মোহন আর্যবাবুকে হত্যা করেন। আর আপনি, রাঘব বাবু, আপনি এই পরিকল্পনায় স্বামীজিকে সাহায্য করলেন। আগে না, আপনি পিসিও থেকে রাজন থাডানিকে ফোন করেছিলেন। আগে না, আমি কোনো কল করিনি। আপনি ওনাকে ফোন করে হেলিকপ্টারের বিষয়ে বলেছিলেন। এটা সম্পূর্ণ আর বাজে কথা। আপনি মোহন আর্যবাবুর হেলিকপ্টারকে ক্র্যাশ করিয়েছিলেন। আমি কিচ্ছু অজয়কে করিনি। হত্যা আপনি করেছিলেন কি না? জজ সাহেব, আমাকে অকারণ দোষারোপ করা হচ্ছে। আমি কোনো কল করিনি। আসল অপরাধী স্বামীজি, আমি নই। আরে কিন্তু গম পেশার সময় তার খোসাটাও তো পিষে যায় আমার বন্ধু। ইওর অনার, স্বামীজিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। পরম পূজনীয় স্বামী রাজনাথ বাবা, আপনার ভালো তাতেই হবে যদি আপনি মহামান্য বিচারককে যাবতীয় সত্যিগুলো বলে দেন। দোষ স্বীকার করে নিন, কেননা যদি আমি বলতে শুরু করি তাহলে আপনার জন্ম থেকে এখনো পর্যন্ত পুরো কুণ্ডলিটা খুলে দেব। সমস্ত কালো কদঙ্ক বাইরে বেরিয়ে আসবে। কি বলতে চাইবেন আপনি? নয়তো কি করতাম? আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না। মোহন আর্য না তো শুধু আমাকে অর্থ সাহায্য বন্ধ করে দেয়, তার সাথে লোকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলতে থাকে। আমার অনেক গোপন কথাও জানতো, সেসব প্রকাশ করে দেবে বলে আমাকে ভয় দেখাচ্ছিল। আপনি বলুন জজ সাহেব, আমি একজন মহান সন্ন্যাসী, সারা দুনিয়ার ভক্ত আমার পায়ে পড়ে, আর আমি একটা সাধারণ মানুষকে ভয় পাচ্ছিলাম, তার পায়ে পড়ে দয়া ভিক্ষা চাইছিলাম। তাই জন্য আমি মোহন আর্যকে শাস্তি দেবার সিদ্ধান্ত নিই। এই কাজে রাঘব আমাকে সম্পূর্ণ সহায়তা করে। আমি ওকে চপারের ব্যাপারে রাজনকে ফোন করবার জন্য বলেছিলাম। আর তারপর চপারের নকশা আমি রাঘব আর অজয়ের সাহায্য নিয়ে বদলে ফেলি। অজয় আমার সাথে পুরো ব্যাপারটাই ছিল, কিন্তু বিশ্বাসঘাতক ছিল। আমাদের কথা কেডিকে বলতে গেছিল, চলে গেল উপরে। স্বয়ম্ভু, ভয় পাস না বাছা। আমি জানি যে তুই ফোনে কার সাথে কথা বলছিলিস। আমি তোর কষ্ট দূর করে দিতে এসেছি।
আর তারপর মোহন আর্যর খুনের কেস শুরু হয়। আমি নিজেকে ওই ঘটনা থেকে দূরে রাখবার জন্য ওই দ্বীপের মিথ্যে গল্প বানাতে শুরু করি। আমি জানতাম যে আদালত ওই শয়তানি শক্তির গল্প বিশ্বাস করে আমাকে শাস্তি দিতে পারবে না। কিন্তু হ্যাঁ, এই সব ঘটনায় আমার প্রচার খুব বেড়ে গেছিল। যখন ওই মিডিয়া ঘুমন্ত পাষাণকে আমার জাগিয়ে তোলার গল্প সর্বত্র ছড়িয়ে দেয়, বিশ্বের প্রতিটা কোণা থেকে আমার ভক্তের ঢল নামে লক্ষ কোটি টাকার চাঁদা আসতে থাকে। আমি নিজেকে বাঁচানোর জন্য এসব করেছিলাম জজ সাহেব, শুধু বাঁচার জন্য। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত রাজনাথকে মোহন আর্যকে খুনের দোষী পেয়ে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে, আর তার সাথে রাঘবকে রাজনাথকে সাহায্যের জন্য 10 বছর সশ্রম কারাদণ্ডের শাস্তি দিচ্ছে, আর রাজন থাডানিকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু, আগে আপনি কোনো আসল বাবাকে চেনেন যেখানে ওই যোগ সাধনা হয়? মানসিক শান্তির জন্য যেতে চাই আমি ওখানে। আপনি যেতে চাইছেন, কোনো লাভ হবে না জয়সওয়াল বাবু। সব মিলিয়ে এখানে কোনো অলৌকিক শক্তি বা কোনো ভূত প্রেত ছিল না। এসব ওই বাবার করা পরিকল্পনা ছিল বোকা বানানোর জন্য। স্যার জানি না এই দেশটা থেকে কুসংস্কার কবে শেষ হবে। আমিও জানি না বলুন, কিন্তু আমি আশা রাখছি যে খুব তাড়াতাড়ি আমরা এই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আমাদের ভেতরের শক্তিটাকে চিনতে পারবো। চল তোকে বাড়ি ছেড়ে দিই, লেটস গো। স্যার সরি, কি হলো তোর অন্তর্বর্তী শক্তির?